সবাইকে স্বাগত জানাচ্ছি ইউল্যাব টিভি নিউজ বুলেটিনে। সাথে আছি আমি ফারিয়া আহমেদ ঐশী এবং আমি শাগুফতা আফরোজ। এবার আন্তর্জাতিক খবর। ভারতের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রতন টাটা আর নেই, যিনি নিজের শিল্পপতি পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে হয়েছেন গণমানুষের সেবক। দান করে গিয়েছেন জীবনের অর্জিত অর্থের প্রায় 65%। বিস্তারিত মাইনুল ইসলাম মিরাজের ডিজিটাল স্টোরিতে। Marking the 10th International Day to End Impunity for Crime Against Journalists, ULAB TV screened a digital story at a semester titled Courage and Consequences, Journalism's Unyielding Fight for Justice, organized by the Center for Critical and Qualitative Studies at ULAB in collaboration with UNESCO Dhaka office. জুলাইটা আসলে আমার সাংবাদিকতার সবকিছু ছাড়াই গেছে। আমি যে 9 বছরের যে এক্সপিরিয়েন্স, রামপুরের ব্রিজের কোনায়, হাতিঝিলের একটা কোনায় যে আমরা রেস্ট করতেছিলাম প্রায় 10-12 জন ফটোগ্রাফার, তখন দেখলাম একদল পুলিশ ফায়ার করতে করতে ছুটে আসতেছে। আমি বুঝতেছিলাম যে পুলিশ গুলি করবে, তো তখন আমি দাঁড়ায় বললাম যে আমরা সাংবাদিক, এখানে আমাদেরকে এখানে গুলি করেন না। তো তখন হঠাৎ করে যে কোনো কিছু বুঝতে না উঠতেই আমার ক্যামেরা 2 হাত দিয়ে ক্যামেরা জাগানো, আমি বলতেছি যে আমি জার্নালিস্ট, আমাদের উপর গুলি চালাই দিল। তখন আমার এইখানে 4টা গুলি লাগে, আমার ব্যাগে লাগে 14টা গুলি। ওই গুলি খাওয়ার পর যখন মেডিকেলে গেছি, মেডিকেলে যেয়ে দেখেছি যে আরো অসংখ্য সাংবাদিক যারা কারো হাতে গুলি, কারো পায়ে গুলি, কারো বুকে গুলি। সাগরণী হোক বা এরকম মামলা হোক, এগুলো আসলে
একটা দুইটা ঘটনার যখন এরকম বিচার হয় না বা যখন দেখা হয় যে প্রশ্রয় দেওয়া হয় যারা মামলা করছে তাদেরকে, তখন এইটা আসলে সাংবাদিকের উপর সেলফ সেন্সরশিপটা নিয়ে আসে। সে নিজে থেকে নিজেকে গুটিয়ে ফেলে এবং অনেক কাজে সে হাত দেয় না। ধরেন আপনি একজন সম্পাদকের বিরুদ্ধে 25 জায়গায় মামলা করলেন, স্বনামধন্য সম্পাদক এই পরিস্থিতিতে পড়ে, আমার মতো সাংবাদিকের কি অবস্থা হবে সেটা আমাকে মেরে বুঝাইতে হবে না। আমি মায়ের খাবো এটার মানে বিচার পাবো এটা আমি কখনোই প্রত্যাশা করি না। এবং আমি 2024 সালে এই যে নতুন যে সময় আমরা দাঁড়িয়ে আছি, আমি এই সময় বিশ্বাস করি না যে একজন সাংবাদিক পিটাইনো হলে তার বিচার হইতে পারে বাংলাদেশে। কোনোটা সাংবাদিকদের পক্ষে কোনোটা রায় হয়েছে আপনি দেখান তো। আপনি সাংবাদিকদের আটকানোর জন্য ডিজিটাল আইন বানাইছেন, আর কত শত আইন আপনি সাংবাদিকদের আটকানোর জন্য আপনি করে রাখছেন। সাংবাদিক যখন দেখে যে চারপাশের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন আছে বা বিচার ব্যবস্থায় যেইভাবে এগোচ্ছে সেটা স্বচ্ছ না, তখন সে তো বোঝে তার ক্ষেত্রেও কি হবে। এবার থাকছে ইউল্যাব টিভির প্রোগ্রামগুলোর খবর। 20 দলের লড়াইয়ে জমে উঠেছে এবারের বিশ্বকাপ। নতুন আয়োজক দেশ আর নানান আয়োজনে হয়তো ভিন্নতা থাকবে প্রতিটি ম্যাচে। তবে কানাডা এবং ইউগান্ডার প্রথমবারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপ অংশগ্রহণে থাকছে নতুন চমক। সেখানে বাংলাদেশ তাদের অষ্টম আসরে কতটা সফলতা পাবে গুঞ্জন চলছে এ নিয়ে। আইপিএল এর উত্তেজনা শেষ হতে না হতেই এই প্রথম 20 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি-20 মেন্স ওয়ার্ল্ড কাপ 2024। এবারের ওয়ার্ল্ড কাপেও যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগেও দুইবার ওয়ার্ল্ড কাপের আয়োজক দেশ ছিল ওয়েস্ট ইন্ডিজ, একটি 2007 সালে ওয়ানডে বিশ্বকাপ, অপরটি 2010 সালে টি-20 বিশ্বকাপ। কিন্তু এই প্রথমবার যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড কাপের মতো বড় টুর্নামেন্টের আয়োজন করেছে। প্রথম আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে কিভাবে দেখছে দর্শকরা? ভালো, ওয়েলকামিং আই থিংক। ভালো, নতুন দেশ, তারা ক্রিকেটের সাথে অত পরিচিত না, নতুন করে আয়োজন, ওভারঅল ভালোই। যুক্তরাষ্ট্র ফার্স্ট টাইম মনে হয় হোস্ট করছে। ওরা বেশি একটা ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং না, তবে খুবই কম সময়ের মধ্যে ওরা দেখা গেছে যে ভেন্যুটা ওরা প্রিপেয়ার করে নিয়েছে। ক্রিকেটের বিশ্বায়নের বাতাসে কেঁপেছে এবার উগান্ডাও। টি-20 ক্রিকেটে যাদের পথ চলা বছর কয়েক আগে 100-ও কম ম্যাচ খেলা, এই দলটি এবার জায়গা করে নিয়েছে টি-20 বিশ্বকাপে। দর্শকরা কি কখনো ভেবেছিল উগান্ডার মতো একটা দেশ কখনো বিশ্বকাপ খেলবে? না, আমি আসলে ভাবি নাই। আমি ফার্স্ট আপনার মুখ থেকে শুনছি, এটা সারপ্রাইজিং আমার জন্য। সত্যি বলতে এটা অনেকেই মানে নাই, আমি না শুধু, অনেক দেশই। কখনো ভাবি নাই আর কি যে উগান্ডার মতো দেশ বিশ্বকাপ খেলবে, তবে তাদের পরিশ্রমের মাধ্যমে তারা এটা অর্জন করছে। না, আসলে এটা তো আমরা কখনো ভাবি নাই, কারণ ওরা ওরকম আর কি মানে উন্নত কান্ট্রি না, ওরকম ডেভেলপমেন্ট তাদের মধ্যে নেই। সো তারা যে এই পর্যন্ত আসতে পেরেছে এটাই তাদের জন্য অনেক, যে তারা এখন খেলার চেষ্টা করছে। না, এই দেশটা নিয়ে আমরা অল টাইম মিম টিম করি, বাট হ্যাঁ ভালো লাগতেছে, নতুন একটা দেশ আসছে,
ভালোই, খারাপ না। আমরা অনেক সময় উগান্ডার নাম নিয়ে অনেক ট্রল করি, কিন্তু আমার কাছে মনে হয় যেহেতু গ্লোবাল স্পোর্টস আমরা বলি ক্রিকেট, সো ধীরে ধীরে সব দেশই আসতে পারে। উগান্ডার এই সাফল্যের পিছনে কি রয়েছে বলে দর্শকরা মনে করে? যে কোনো দেশই যদি উন্নতি করতে চায় তাদের সাফল্যের পিছনে একটাই জিনিস থাকে, যেটা হচ্ছে তাদের পরিশ্রম। 100টা ম্যাচ না খেলে ওয়ার্ল্ড কাপে খেলা এই জিনিসটা খুবই বড় একটা জিনিস। এটা ওদেরকে অবভিয়াসলি ওরা এই জিনিসটা নিয়ে প্রাউড আই থিঙ্ক, কারণ এটা তো এত ইজি না যে বললেই হয়ে যায়। বাংলাদেশ সেই 2007 সাল থেকে টি-20 বিশ্বকাপ খেললেও এখন পর্যন্ত বড় কোনো সাফল্য বয়ে নিয়ে আসতে পারেনি। বরাবরই বড় কোনো টুর্নামেন্টে বারবার ব্যর্থ তারা। কেন এই ব্যর্থতা? বাংলাদেশে আরও কিছু বিগ হিটার প্লেয়ার লাগবে, তাহলে পারে বাংলাদেশ অবশ্যই বিশ্বকাপ জিতবে আর কি। যেমন ওয়েস্ট ইন্ডিজের মতো আন্ডার রাসেল, হেটমায়ার, এদের মতো প্লেয়ার লাগবে আর কি। আই থিঙ্ক মোটিভেশনের অভাব। ও এমন না বাংলাদেশ খুবই বাজে খেলে, ওরা চেষ্টা করে, ট্রাই করে, কিন্তু তীরে এসে তৈরি ডুবায়। হ্যাঁ, এটা আসলে ব্যর্থতা না, এটা আমরা পারি না, সেটা আমরা পারি না। আমরা তার ব্যর্থতা অর্জন করতে করতে এই অবস্থায় আসছি। তো আমরা ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট খেলি, আর বাংলাদেশ সবসময় আমাদেরকে ব্যর্থতা দিয়ে আসতেছে, আমরা ব্যর্থ হইতেছি, আর আমরা তারপর ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেটটাই ভালোবাসতেছি। বিশ্বকাপে বাংলাদেশ দলে দর্শকরা আর কাদের দেখতে চেয়েছিলেন? ওরা যে বাজে খেলে, এই খেলার পর ওদের কিছু দেখতে চাই না। অবশ্যই এবাদতকে দেখতে চেয়েছিলাম বিকজ অফ দ্য এক্সট্রা পেস। ডেফিনেটলি সাইফুদ্দিন হলে ভালো লাগতো। হয়তো মেহেদী হাসান মিরাজ দলে থাকলে আর একটু বেটার হতো। মেহেদী হাসান মিরাজ আর সাইফুদ্দিন থাকলে হয়তো দলটা আরেকটু সমৃদ্ধ হইতো। মেহেদী হাসান মিরাজ অবভিয়াসলি। সাইফুদ্দিন থাকলে বেটার হতো আর কি। বিশ্বকাপ দলে লিটন শান্তকে নেওয়া কতটা যৌক্তিক? আসলে তারা ভালো খেলতেছে, যৌক্তিক বলতে তারা যদি কখন যে কোনো সময় জ্বলে উঠতে পারে, তাদের এই পারফরমেন্স তাদের আগে দেখাইছে, তারা ক্রিকেট ভালো খেলবে এটা আশা আর কি। যেহেতু নিয়ে নিচ্ছে, এইখানে ব্যক্তিগত পারফরমেন্স বলতে তারা আগেও ভালো খেলছে, খেলার ক্ষেত্রে তারা টিমে আসছে, এবং তাদের ব্যাকআপ কোনো ক্রিকেটার নাই আমাদের দেশে, করতে পারিনি আমরা, হয়তো এই জন্য তাদের ব্যাকআপ তারা ভালো খেলবে আশা করি। না, তারা তো নিজেদের প্রমাণ করেই ন্যাশনাল টিম পর্যন্ত গেছে। তো এখানে কেউ এই আগ পর্যন্ত যদি কেউ ব্যর্থ হয়, তো নিশ্চয়ই সে ওই লেভেল বা ন্যাশনাল টিমে খেলা সবার একটা স্বপ্ন থাকে। তো এই স্বপ্ন অনেক পরিশ্রম করেই তারা ওই পর্যন্ত গেছে। তাদের হয়তো তারা ভালো প্লেয়ার, আগেও হয়তো অনেক ভালো ভালো ইনিংস খেলছে, একটা প্লেয়ারের খারাপ টাইম যেতেই পারে। তো আমাদের উচিত তাদের সাপোর্ট করা, তারা যাতে কোনোভাবে ভেঙে না পড়ে। আমরা উল্টা যদি ট্রল করি, উল্টা নিজের দেশেরই ক্ষতি, কারণ এখন ওয়ার্ল্ড কাপ স্কোয়াড দিয়ে দিছে, এখন যত পারি তাদের উজ্জীবিত করতে হবে, সাপোর্ট দিতে হবে। এখন যদি উল্টা আমরা তাদের মনোবল ভেঙে ফেলি, তাহলে দিন শেষে আরেকটা ব্যর্থ ওয়ার্ল্ড কাপ হয়তো হইতে পারে। তারা ভালো খেলে, কিন্তু এখন কেন জানি যেমন লিটন ভালো খেলতে খেলতে হঠাৎ সে মানে লর্ডের ভিতর চলে যায়। শক্তিমত্তার বিবেচনায় কেমন হয়েছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড? এটা অবশ্যই অনেক ভালো হয়েছে, আশানুরূপ ভালোই হয়েছে। আমার কাছে যেটা ফিল হয়, বাংলাদেশের বেস্ট পসিবল টিম এটাই টি-20-র জন্য। ডেফিনেটলি সাইফের একটা ইনক্লুশন হলে ভালো হইতো। বিশ্বকাপ টিম নিয়ে যে টিম পাঠাইছে সেটা হলো আপনার সাইফুদ্দিন আর মিরাজ থাকতে পারতো, তাহলে হয়তো বা আপনার হয়তো বা ভালো হতো। টাইগারদের যে পারফরমেন্স, এই পারফরমেন্স নিয়ে বিশ্বকাপে কতটা সফল হতে পারে? না না না, কোনো আমার মনে হয় এরা কিছুই করতে পারবে না। আমার মনে হয় সেকেন্ড রাউন্ড যাবে। টুর্নামেন্ট শুরু হওয়ার পরই আসলে বোঝা যাবে। মোমেন্টাম ইম্পর্টেন্ট। প্রথম দুইটা ম্যাচ বাংলাদেশের জন্য খুব বড় ফ্যাক্ট, এবং ওই দুইটাই ওই গ্রুপের বড় ম্যাচ, শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকায়। দুইটা ম্যাচের মধ্যে যদি খুব ভালো স্টার্ট করা যায়, ডেফিনেটলি বাংলাদেশের জন্য সাকসেস আসতেই পারে। কিছুই ভালো করবে না, শুধু নাম মাত্র বাংলাদেশ। আমি বাঙালি তাই সাপোর্ট করতেছি, না হলে আমি বাংলাদেশকে জীবনে সাপোর্ট করতাম। এবার এক্সপেকটেশনস একটু কম, স্টার্টিংটা একটু, বাট স্টিল অ্যাজ আ বাংলাদেশ টিমকে সাপোর্ট করি, সো একটা হোপস তো থাকে। যদি ওরা 200% ট্রাই করে তাহলে অবশ্যই পারবে, বাট যদি ওরা সেম মাইন্ডসেট ফলো করে যেটা এতদিন ধরে করছে, তাহলে ওরা পারবে না। লিটন শান্তরা কি রানের খরা থেকে বেরিয়ে আবারও ফর্মে ফিরতে পারবে, নাকি আরেকটি বিশ্বকাপের ব্যর্থতার গল্প নিয়ে খালি হাতে দেশে ফিরতে হবে? এটাই দেখার অপেক্ষায় হাজারো ক্রিকেট প্রেমী। দুর্গাপূজার আমেজকে নানাভাবে অনুভব করে বিবাহিত ও অবিবাহিতরা। এমনই এক আয়োজন দেখব সাবরিনা আক্তার সুমাইয়ের প্রযোজনায়। হিন্দু ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা, তাই দুর্গাপূজার আমেজটাই যেন অন্যরকম। মহালয়া দিয়ে শুরু হয়ে বিজয়া দশমী পর্যন্ত এই আমেজ যেন একাকার।
তবে দুর্গাপূজা উদযাপনে বিবাহিত আর অবিবাহিতদের মধ্যে রয়েছে অনেক ভিন্নতা। আজ সেসব কথাই জানার চেষ্টা করব। বিয়ের পর পূজা কেমন কাটছে, এখন অবধি কেমন কাটছে? এবার আমাদের পূজার ইটা কম, আমেজটা আর কি কম। গতবার আমরা কলকাতাতে পূজা করেছিলাম, তো ওইটা একটু বেশি ভালো লেগেছিল। এবার আসলে দেশের পরিস্থিতি যেহেতু অনেকটা একটু অন্য টাইপের, তো অনেক জায়গাতে পূজা হচ্ছেও না। বিয়ের কত বছর হলো? 45 বছর। আচ্ছা, বিয়ের পর প্রথম দুর্গাপূজা, আর এখনকার দুর্গাপূজার এই সেলিব্রেশনগুলো কেমন, আসলে আমেজগুলো কেমন? আগের থেকে অনেক উন্নত মানের এবং খুব সুন্দর আনন্দময়। বিয়ের পরের দুর্গাপূজাগুলো কেমন ছিল আর এখন কেমন? বিয়ের পরে যখন আমরা দুইজনই ছিলাম তখন খুব মজা করছি। এখন যেরকম কোনো জায়গা মুভ করতে গেলে বাচ্চাদের চিন্তা করতে হয়, লাগে যে এখন যে আমরা করবো বা এখানে ওরা ভালো থাকবে কিনা, এই কারণ তখন তো আসলে এরকম কিছু ছিল না। তখন আমরা আসলে চুটাই মজা করি। এখন মজা করার আগে একটু চিন্তা করি যে বাচ্চাটা কমফোর্ট ফিল করবে কিনা, বাট আগে এটা করা লাগতো না। আগে আমরা যে সময় খুশি সেই সময় বেরোতে পারতাম, এখন চিন্তা করি যে বৃষ্টি আসবে নাকি আবহাওয়া কেমন আছে, বিকেলের দিক বেরোবো, এইসব অনেক কেউ চিন্তা করে বেরোতে হয়, তাদের শরীরের দিক দেখতে হয়। ভালোবাসা তো আগের মতনই আছে, মানে কম বেশি তো কিছু আরো বাড়ছে বাবু আসার পর। আগে থেকে মনে হয় বাড়ছে, কারণ সবাই একসাথে থাকতে থাকতে আন্ডারস্ট্যান্ডিং একসাথে হয়তো সব কিছু বেড়ে গেছে। Well, I have love here in the balloon. I have jasmine in my hand. So I think single holo, I'm not out of love. I'm in love. And it's a blessing to be in love with life. So I'm enjoying it, no matter what. এই পর্যন্ত আসছি আমরা, এই যে আজকেও আসছি, দেখতে আসছি যে আমি কনভার্টেড শিখ বাংলাদেশি অ্যাট ফার্স্ট ম্যান। আমাদের ফ্যামিলি প্রথম বাংলাদেশের মানে জন্মগতভাবে বাই বার্থ একমাত্র আমরাই প্রথম ফ্যামিলি। আমি খুবই ভালো লাগছে এবং খুবই মোটামুটি খুব ভালো নিরাপত্তা আছে এ পর্যন্ত দেখলাম, খুব ভালো লাগছে। আচ্ছা, বিয়ের আমেজ আর দুর্গাপূজার আমেজ, দুই আমেজই কি সমানভাবে চলছে? জি, সমানভাবে। খুব ভালো লাগছে। লাইফে আমার ছেলে মেয়ে আছে, তার ভার্সিটি কলেজ পড়ে। জীবনসাথী বলে যা কথা বলা হয়, সেই জীবনসাথীর আমরা সার্বভৌম ঠিক আছে। কিন্তু আমি শিখের মেয়ে, আমি বাংলাদেশে হিন্দু না, আমি পাঞ্জাব থেকে বিয়ে হয়ে আসছি, আজ পর্যন্ত বাপের বাড়ি যাইনি। এত ভালোবাসছে বাংলায়, এই জন্য বাংলাদেশেই আছি, মানে এই দেশটাকে মনে করছি আমার বাড়ি। হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এবং শিখ খুবই আন্তরিকতার সাথে আমি বসবাস করছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি নিজেও খুব প্লিজ, আমার ফ্যামিলি প্লিজ, আমার ছেলে মেয়ে কলেজ ভার্সিটি পড়ে, আর আশা করি এরকম ভালোবাসা যাতে বাংলাদেশের মধ্যে থাকে, কোনো ভেদাভেদ যাতে না থাকে, সবার উপরে মানুষ। এই ভালোবাসার কারণে আমি আমার বাবা বাড়ি আবার ফিরে না যেতে পারি, এটাই যে থাকে। একটা কথা আমি এটাই চাই কি দেশে শান্তির মতন থাকতে পারি। দিনভর ঘোরাঘুরি, পূজা অর্চনা, কাছের মানুষজনদের সাথে সময় কাটানো ও ভালোবাসা বিনিময়ের মাধ্যমে এই উৎসব হয়ে ওঠে সকলের প্রাণীর উৎসব। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে ভিন্ন কোনো আয়োজনে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। স্মৃতির পথ ধরে ফিরে দেখা সে কালের গল্প, অতীতের অভিজ্ঞতায় খুঁজে পাওয়া আজকের অনুপ্রেরণার গল্প। আমি স্কুল ডেজে ফেরত যেতাম। আমি ভবিষ্যতে যেতে চাইতাম। আমার মনে হয় আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনগুলোতে ফিরে যেতাম। অবশ্যই আমার শৈশবে ফিরে যেতে চেষ্টা করব। চমৎকার প্রশ্ন। ছোটবেলায় আমার কোনো স্বপ্ন ছিল না। আমি আসলে মডেলিং করতে চেয়েছিলাম, আমি আসলে নাটক করতে চেয়েছিলাম, আসলে আমি মিডিয়াতে ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম, বেসিক্যালি আমি পারফর্মার হতে চেয়েছিলাম। তো আমার প্রথমে ছোটবেলায় সবার মতো ইচ্ছা ছিল যে আমি
একজন পাইলট হব। আমি আসলে হয়তো বা একটা সময় স্বপ্ন দেখতাম যে আমি খেলোয়াড় হব, টিচার হব। এইটা আমি আমার দুঃস্বপ্নেও ভাবি নাই যে কখন আমি টিচিংয়ে আসব, কিন্তু সামহাও আমার লাইফ আমাকে টিচিংয়ে নিয়ে এসেছে। আমি তোমাদের মতন রিলস দেখি। আমার একটা বাচ্চা আছে, বাচ্চার সাথে সময় কাটাই। টেলিভিশনে খেলা দেখি। আমি বেশিরভাগ সময় বই পড়ি অথবা মুভি দেখি। আমাকে স্টুডেন্টদের সাথে নিজেকে আপবিট রাখার জন্য আমাকে প্রচুর পরিমাণে টিকটক দেখতে হয়। আমি কখনো চিন্তাই করি নাই যে আমি 20 বছর বয়সে টিকটক সেলিব্রিটি হতাম। আসলে টিকটক করতে পারতাম কিনা সেটা এখন নেই, সেটা একটা অন্যরকম কথা। আই ডোন্ট নো আমি কি বানাতাম। আমি নেচার নিয়ে কাজ করতাম, প্রবলি কবিতা টিকটক বানাতাম, শিক্ষামূলক কন্টেন্টই হয়তো বা তৈরি করতাম, কিংবা আমার বয়সে আমি তো এত ক্রিঞ্জ আসলে আমি হতে পারতাম না। প্রেমপত্র আমি কখনো কাউকে প্রেমপত্র দেইনি। এখানের ভিডিও কলই ভালো, কারণ সরাসরি তাকে সামনাসামনি দেখা যাচ্ছে। আমার হাতে লেখা সুন্দর ছিল বলে আর সুন্দর করে লিখে চিরকুট বা বিষয়টা লেখার জন্য আমার কাছে আসতো। প্রেমপত্রের মধ্যে একটা আবেগ থাকে যেটা ভিডিও চ্যাটিংয়ে কখনো পাওয়া যায় না। প্রেমপত্রের যে বিষয়টা থাকে তোমার না অনেকটা এফর্ট দিতে হয়, কারণ আমরা যখন প্রেমপত্র লিখতাম ভালো একটা কাগজ হতে হবে, তারপর হয়তো কোনো একটা সিম্বল হিসেবে আমরা ফুল সেখানে পাঠাতাম, এবং এক্সট্রিমে যেটা আমরা চলে যেতাম সেটা হচ্ছে যে হয় না হাতে রক্ত দিয়ে প্রেমপত্র লেখা, সেইটা আসলে ভিডিও কলে কখনো রিপ্লেস হয় না। আমি হয়তো চাইতাম যে স্টুডেন্টরা আরও ভিন্নভাবে চিন্তা করুক এবং ওদের সৃজনশীলতা আরও বাড়ুক। আমি তাদেরকে চাইবো যে তারা যেন নিয়মানুবর্তী হয়। যেটা করবে, চুরি করবে বা ডাকাতি করবে বা খেলবে, সেটা সবচেয়ে সেরাটা হবে। এআই ব্যবহারকে আমি কোনো মতেই খারাপ বলি না। আমি সাপোর্ট নেই, কুইজ করি, কুইজ এবং ট্রু অ্যান্ড ফলস করি। আমি অবশ্যই জানতে চাই বিষয়টা কিভাবে করা যেতে পারে। ফ্যাকাল্টিদের সাথে স্টুডেন্টদের তফাৎ যেটা হচ্ছে, ফ্যাকাল্টিরা এআই এর সাপোর্ট নেওয়ার পর ওইটাতে রিগোরাস মনিটরিং করে, সেটাতে তারা আমরা প্রচুর পরিমাণে লাইন বাই লাইন পড়ে দেখি যে ঠিক মতন আনসারটা তারা দিয়েছে কিনা বা যা চাচ্ছিলাম সেটা হয়েছে কিনা। স্টুডেন্ট আসলে সেটা করে না, তারা এআই এর সাপোর্ট নিয়ে এআই যা দিয়েছে সেটাই সাবমিট করে দেয়। প্রযুক্তি মানুষের জীবন বদলে দিয়েছে, আবার প্রযুক্তি মানুষকে বিচ্ছিন্নও করেছে পরিবার থেকে। আমার যারা পূর্বসূরি ছিল তারাও একই কথাই হয়তো আমাদেরকে নিয়ে ভেবেছেন যে এই প্রজন্মকে দিয়ে কিছু হবে না, সব উচ্ছন্নে যাচ্ছে। এবং আমাদের কাছে একটা অনেক বড় সারপ্রাইজিং ছিল যখন নোকিয়া 1600 মোবাইলটা আসলো এবং তার মনিটরটা রঙিন। এটা আমাদের কাছে খুব বেশি সারপ্রাইজিং ছিল। সেকালে আমাদের চিন্তাভাবনা অনেক কনজারভেটিভ ছিল, অনেক কিছুতে আমরা ওপেন ছিলাম না। আমার মনে হয় যে এখন মানুষ কথা বলে, সাহস করে কথা বলে, যেটা আগে আমরা খুব ভয় পেতাম। ফিমেল এম্পাওয়ারমেন্ট মানে যে পুরুষ বিদ্বেষী না, এই বিষয়টা আসলে মাঝে মাঝে হয়তো এখনকার নারীরা বোঝে না। একসময় দুনিয়া হয়তো আমাদেরকে মানুষ হিসেবে ভাবা শুরু করবে, নারী বা পুরুষ হিসেবে যদি অধিকারটা আদায় করতে যায় সেটা হয়তো কখনোই সম্ভব না। তো যেই নারী আর্ন করছেন পরিবারের জন্য, ইনকাম করছেন, চাকরি করছেন, তার কিন্তু একটা আত্মনির্ভরশীলতা আসে এবং পরিবারের যে কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তিনি কিন্তু একটা ভূমিকা রাখতে পারেন। প্রত্যেক প্রজন্ম তার নিজের জায়গা তৈরি করে নেবে। আপনারা অনেক বেশি জানার চেষ্টা করুন, কারণ আপনার জানা কখনো আপনাকে ধোঁকা দিবে না। যার যেটা কাজ তিনি যেন সেটাই করেন এবং সুষ্ঠুভাবে করেন। প্রত্যেকটা ছেলে মেয়ে আগামী 10 বছরে বাংলাদেশকে আরও সামনে নিয়ে যাবে, কারণ তারা সিদ্ধান্ত নেবে তারা কোথায় যেতে চায়।
এবারের মতো শেষ করছে ইউল্যাব টিভির নিউজ বুলেটিন। ইউল্যাব টিভির ওয়েবসাইট দেখতে ভিজিট করুন tv.ulab.edu.bd। এছাড়াও চোখ রাখুন ইউল্যাব টিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।